লক্ষ্মী ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, সবাই রেডি? রেডি। ঠিক আছে, তাহলে শুরু হোক। আজ আমরা তাহলে শিপ্রা ম্যাডামকে দিয়ে শুরু করি। তাই হোক। নমস্কার। আজ খবর পড়ার আগে সকলকে আমার বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানাই। গতকাল বৃহস্পতিবার খসড়া ও শ্রদ্ধার উদ্যোগে বাংলাদেশ আলমোড়া জয়রামবাটির শ্রদ্ধেয় মহারাজরা বিষ্ণুপুর লাইব্রেরি হলে পদার্পণ করলেন এবং আমরা তাদের দর্শনে ও বক্তৃতা শুনে ধন্য হলাম এবং সমৃদ্ধ হলাম। এবার আসছি সাপ্তাহিক খবরে। আজ শুক্রবার, ইংরাজির 10ই এপ্রিল 2025, বাংলার 1432, 23শে আশ্বিন। আজকের খবরগুলির মধ্যে হলো এবছরের নোবেল পুরস্কার, আবহাওয়া দপ্তর ও মার্কিন জলবায়ু কেন্দ্রের সতর্কতা, রাইট টু ডিসকানেক্ট বিল আর আবহাওয়া। প্রথমেই আসি এবছরের নোবেল পুরস্কারের কথা। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে 10ই ডিসেম্বর, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার মারিয়া করিনা ম্যাকাডোজ। তিনি পেলেন তার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য তার অক্লান্ত পরিশ্রমের জন্য পুরস্কার পেলেন। আর রসায়নে পুরস্কার পেলেন 3 বিজ্ঞানী, সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর ইয়াথি। এই বছরের রসায়নের এবছর যারা নোবেল পুরস্কার 3 বিজ্ঞানী পেলেন, তাদের গবেষণা 1889 সাল থেকে শুরু হওয়া মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস নামে এক নতুন ধরনের পরমাণু স্থাপত্য গঠনের পথ প্রশস্ত করেছে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে এই 3 বিজ্ঞানী একটা নতুন ধরনের অনুগত স্থাপত্যের জন্ম দিয়েছেন, যেখানে অণুর মধ্যে বিশাল ফাঁকা স্থান তৈরি করে গ্যাস ও রাসায়নিক পদার্থের সহজ চলাচলের সুযোগ রাখা হয়েছে। নোবেল কমিটির বক্তব্যে বলা হয়েছে, এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কগুলি হলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে জল আহরণ, কার্বন ডাইঅক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ করা এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব। এবারে বলি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আরো 3 বিজ্ঞানী। মানবদেহের ইমিউন সিস্টেমকে যুগান্তকারী গবেষণার জন্য 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী মেরি ই ব্র্যাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের ডক্টর সিমন সাকাগুচি। তাদের অবদান পেরিফেরাল ইমিউন টলারেন্স বা দেহের প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার প্রক্রিয়া উদ্ঘাটনে নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে নোবেল কমিটির বিবৃতিতে জানানো হয়েছে। নোবেল জয়ীরা দেহ কিভাবে নিজের প্রতিরোধ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তার অতিরিক্ত এক নতুন প্রক্রিয়াও আবিষ্কার করেন। ওদের আবিষ্কার আমাদের ইমিউন সিস্টেমকে কিভাবে কাজ করে এবং কেন আমরা সবাই অটো ইমিউন রোগে আক্রান্ত হই না সেই সম্পর্কে গভীর ধারণা দিয়েছে। আর পদার্থবিজ্ঞানে পেয়েছেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে, ডক্টর জন মার্টিনিস। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ার কথা সাহিত্যিক লাসলো ক্রাজনা হোরকেই। তার চমকপ্রদ এবং দূরদর্শী রচনা এই চরম বিপর্যস্ত সময়ে শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এবারে আসছি, যে আসছে লা নিনা, দেশ এবার কাব্যে প্রবল শীতে। আবহাওয়া দপ্তর ও মার্কিন জলবায়ু কেন্দ্রের এমনই সতর্ক বার্তা। দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদ কি এবার দশকের মধ্যে সবচেয়ে কাঁপানো শীতের মুখে পড়তে চলেছে? শীর্ষ আবহাওয়াবিদরা বলেছেন, বিশ্বজুড়ে আবহাওয়ার ছন্দ বদলে দিতে পারে এই শক্তিশালী লা নিনা।
এমন ইঙ্গিতই দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার ও ভারতীয় আবহাওয়া দপ্তরও। এ মাসের শেষ দিকেই পড়ে যাবে শীত, চলবে এই ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। তাদের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে এবছর তৈরি হচ্ছে এক শক্তিশালী লা নিনা পরিস্থিতি, যার ফলে আগামী শীত হতে পারে কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন ও দীর্ঘস্থায়ী। বিজ্ঞানীদের মতে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পেলে লা নিনা তৈরি হয়। এর ফলে গ্লোবাল বায়ুপ্রবাহ ও মৌসুমী প্যাটার্নে বড় পরিবর্তন ঘটে, যার প্রভাব সরাসরি পড়ে দক্ষিণ এশিয়ার আবহাওয়ায়। ভারতের ক্ষেত্রে এই পরিবর্তন মানে হতে পারে গড়ের তুলনায় বেশি ঠান্ডা শীত পড়া, দীর্ঘস্থায়ী ঠান্ডা হাওয়া, তুষারপাত, হিমালয় অঞ্চলে প্রবল তুষারপাত, যা নদী ও জলাধারের জন্য উপকারী হলেও চলাচল এবং জনজীবন বিঘ্ন ঘটাতে পারে। যদি ২০২৫ সালের শেষের দিকে লা নিনা পুরোপুরি গড়ে ওঠে, তাহলে উত্তর ও মধ্য ভারতের প্রবল শীত পড়বে, দীর্ঘস্থায়ী তুষারপাত ও শৈত্যপ্রবাহ চলবে, হিমালয়ে ভারী তুষারপাত হবে, শস্য উৎপাদনে প্রভাব পড়বে, বিশেষ করে সর্ষে, গম, সবজি। স্বভাবতই জ্বালানি ও বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে, স্বাস্থ্যের ঝুঁকি এবং জনজীবনে বিঘ্ন তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে সর্বশেষ পরামর্শ হলো এবারে শীত হতে পারে দীর্ঘ, কঠোর ও বেশি ঠান্ডা। কৃষি, দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ও শক্তি ব্যবস্থার তার প্রভাব পড়বে নিশ্চিতভাবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এবার আসছি, কেরালায় আসছে রাইট টু ডিসকানেক্ট বিল। কাজের পরে কাজের চাপ আর নয়, নিজের সময়ের অধিকার। ডিজিটাল যুগে কাজের সময় শেষ নেই। অফিসের মেইল, হোয়াটসঅ্যাপ বার্তা, ফোন কল বা ভিডিও কনফারেন্স কাজ ঢুকে পড়ছে ব্যক্তিগত সময়ে। এই বাস্তবতাকে স্বীকার করে এবার কর্মজীবীদের মানসিক স্বস্তি রক্ষার পদক্ষেপ নিচ্ছে কেরালা। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে রাইট টু ডিসকানেক্ট বিল ২০২৫, যার লক্ষ্য বেসরকারি কর্মীদের অফিস আওয়ার্সের ভিতরে বাইরে কাজের চাপের সুরক্ষা। এই বিল পাশ হলে কর্মীরা নিজেদের নির্ধারিত সময়ের বাইরে ফোন, ইমেল, SMS ও ভিডিও কনফারেন্স সাড়া না দিলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা যেমন পদোন্নতি, চাকরিচ্যুতি ইত্যাদি নেওয়া হবে না। তবে শুধু আইনি সুরক্ষা যথেষ্ট নয়, এমন আইনের কার্যকারিতা নির্ভর করবে মানসিক চাপ কমানোর কৌশল এবং কাজ জীবনের ভারসাম্য ও সাংগঠনিক সংস্কৃতির বদলের উপর। ২০২৩ সালের এক সমীক্ষায় দেখা গেছে যেসব ইউরোপীয় সংস্থা আনুষ্ঠানিকভাবে রাইট টু ডিসকানেক্ট নীতিতে আছেন, সেখানে কর্মীরা দ্বিগুণ বেশি চাকরি সন্তুষ্টিতে জানিয়েছেন। অন্যদিকে যেখানে এই নীতি নেই, সেখানে কর্মীদের মধ্যে মাথা ব্যথা, উদ্বেগ ও মানসিক চাপের সমস্যা বেশি। কেরালার রাইট টু ডিসকানেক্ট বিল ২০২৫ নিঃসন্দেহ ভারতে এক যুগান্তকারী পদক্ষেপ। কর্মীদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সময় ও মর্যাদা রক্ষায় এটি এক নতুন অধ্যায় খুলতে পারে। তবে আইনি সুরক্ষা যেন কাগজে না থাকে, তার জন্য দরকার পরিমিত নকশা, সাংগঠনিক পরিবর্তন ও সচেতনতা বিস্তার। বিশ্বজুড়ে গবেষণা বলছে অফিসের পর ডিসকানেক্ট করার অধিকার কর্মী এবং প্রতিষ্ঠান উভয়েরই লাভের। এটি উৎপাদনশীলতা টিকিয়ে রাখে, মানসিক স্বাস্থ্যে ভারসাম্য আনে এবং কাজের প্রতি দীর্ঘস্থায়ী নিষ্ঠা গড়ে তোলে। এবারে আসি আবহাওয়ার খবর। সাধারণত মেঘলা আকাশ, কোথাও বজ্র বিদ্যুৎ সহ ২-১ পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.৫ এবং ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭% এবং ৭৬%। বৃষ্টিপাতের পরিমাণ ০০০.৫ মিলিমিটার। খবর এখনকার মতো শেষ করলাম। নমস্কার। আপনার সময় লাগলো ৯ মিনিট। ওরে বাবা, আজকে একদম প্রস্তুতি ছিলই না। আচ্ছা আচ্ছা, এবারে আমরা তাহলে দিদিভাই করবি? চেষ্টা করব। নমস্কার, আমি মিতা সরকার, ধানবাদ থেকে খবর পড়ছি।
খসড়া বার্তায় কিছু টুকরো খবর নিয়ে এসেছি। হারানো সুর, অকস্মাৎ এক ঝলক তাজা নিঃশ্বাস ফিরে পেল এই অসুস্থ দূষিত পৃথিবী। জলপথে গাজাবাসীদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য ফ্লোটিলা জাহাজের ছবি সেই তাজা হাওয়ার ঝলক। সমগ্র বিশ্ব দেখল মানবিকতা নামে মূল্যবোধটি আজ পরাজিত। প্রত্যাখ্যাত হয়েও শূন্যে বিলীন হয়ে যায়নি। সেপ্টেম্বরে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ 500-র বেশি রাজনীতিবিদ এবং সমাজকর্মীকে নিয়ে গাজার জন্য ত্রাণ সামগ্রী বহন করে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামক 45টি জলযান রওনা হয় স্পেন থেকে। লক্ষ্য অহিংস পথে গাজায় ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে সমুদ্রপথে ত্রাণ সরবরাহের জন্য একটি মানবিক জলপথ তৈরি করা। একই সঙ্গে ওই ভূখণ্ডে প্রায় 2 দশক ধরে মানুষের দুর্দশার প্রতি আরো বেশি করে দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন তারা। আশঙ্কা ছিলই যে তাদের সবলে বাধা দেওয়া হবে। আশঙ্কা বর্ণে বর্ণে সত্য হলো। গাজার উপকূলে পৌঁছানোর অনেক আগেই তাদের আটকে দিল ইসরায়েলি নৌবাহিনী। গ্রেটা সহ বহু আন্দোলনকারীকে কারাগারে আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে জানা গেল। যদিও ইসরায়েল কর্তৃপক্ষের যুক্তি, নৌবহরগুলি একাধিক সতর্কতা উপেক্ষা করে আইনের লঙ্ঘনের চেষ্টা করছিল। তাদের মতে এই অভিযান নাকি মানবিক সাহায্যের ছদ্মবেশে রাজনৈতিক উস্কানি। তবে যেভাবে এই মানুষগুলিকে বিনা প্ররোচনায় বন্দী করা হলো তাতে একটি বিষয় স্পষ্ট, বিরোধীরা যে যেমনই হোক না কেন ইসরায়েলের লক্ষ্য গাজাবাসীদের শুধু প্রাণেই নয় ত্রাণেও মারতে হবে। সন্দেহ নেই এই রকম ভাবনা ও কর্মপদ্ধতির একটি বিশ্ব স্বীকৃত নাম আছে, জেনোসাইড। এই ঘটনা আরো একটি বিষয় প্রমাণ করলো ইসরায়েল এখন সমস্ত আন্তর্জাতিক নিয়ম নীতির পাশ কাটিয়ে যেতে সক্ষম। আন্তর্জাতিক জলসীমায় এক নির্দিষ্ট পরিধির বাইরে কোনো নৌবহরকে বাধা দেয়া যায় না। ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি অন্তর্গত যে কোনো রাষ্ট্র তাদের উপকূল থেকে মাত্র 12টি নটিক্যাল মাইল পর্যন্ত সশস্ত্র সংঘাতে বাধা বা অবরোধ কার্যকর করার অনুমতি দেয়। অথচ ক্ষেত্রে জানা গিয়েছে জাহাজগুলিকে গাজার উপকূল থেকে প্রায় 70 থেকে 80টি নটিক্যাল মাইল দূরেই আটক করা হয়েছিল, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। লক্ষণীয়, 2023 সালের 7ই অক্টোবরের হামাসের হামলার পরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে পণ্য প্রবেশের উপরে ইসরায়েলের নিষেধাজ্ঞা ক্রমশ কঠোর হয়েছে। সেখানেও আন্তর্জাতিক ধারা অমান্য হয়েছে পদে পদে। অগস্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে 2 বছরের ইসরায়েলি অস্ত্রবর্ষণ গাজাকে ইচ্ছাকৃতভাবে মানব সৃষ্ট দুর্ভিক্ষ ও তীব্র জীবন সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। তবে এই সমুদ্র অভিযানের ত্রাণ প্রেরণের উদ্দেশ্য ব্যর্থ হলেও অন্য একটি লক্ষ্য অনেকাংশে সফল। গ্রেটা সহ বিভিন্ন দেশের 170 জন আন্দোলনকারীকে ইসরায়েল আপাতত মুক্তি দিয়েছে এবং স্বদেশে ফেরত যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এই ঘটনার পর ইসরায়েল নিয়ে এখন বিশ্বব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় বহমান। বহু বিলম্বিত এই ঝড় হয়তো প্রয়োজনের তুলনায় অতি অল্প। তবু আশা করা যায় ইসরায়েলের উপর কিছু আন্তর্জাতিক বিধিনিষেধ ফিরিয়ে আনার কথা ভাবা হবে। নতুন বিধিনিষেধ বা সহযোগিতা চুক্তি স্থগিত রাখা নিয়ে পশ্চিমী শক্তিগুলি মাথা ঘামাক ইউরোপে যে আলোচনা শুরু হয়েছে বলে সংবাদ। তাছাড়া গ্রেটা থুনবার্গের বক্তব্যে আমেরিকার ভূমিকা নিয়ে ওই পরোক্ষ সমালোচনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্বস্তিতে ফেলেছে। গাজার পরিস্থিতি এখন আর কোনো রাজনৈতিক বিষয় নয়, মানবাধিকার হরণ, পীড়ন ও জেনোসাইডের প্রশ্ন। পরের খবরে আসছি, কত ক্ষতি কৃষিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সাম্প্রতিক বিপর্যয়ে কৃষি ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু করল কৃষি দপ্তর। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 18,452 হেক্টর কৃষি জমি জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি, সেখানে প্রায় 13,953 হেক্টর কৃষি জমি জলের তলায়। আলিপুরদুয়ারে তা প্রায় 3,495 হেক্টর, দার্জিলিংয়ে প্রায় 582 হেক্টর এবং কোচবিহারে প্রায় 442 হেক্টর কৃষি জমি জলমগ্ন রয়েছে। কৃষিকর্তাদের অনুমান শাকসবজি, ধান এবং ভুট্টা চাষের খুব ক্ষতি হয়েছে। শস্য বীমার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। স্থির হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উত্তরবঙ্গে কৃষির পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন সরকারকে। ন্যায্য মূল্যে আনাজ সাধারণের কাছে পৌঁছতে কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত 29টি চলমান সুফল বাংলার স্টল চালু করেছে।
পাঠানো হয়েছে প্রায় 150 কুইন্টাল আলু। সাপ উদ্ধার বান্দোয়ান বড়াবাজার ও বোরে এলাকা থেকে উদ্ধার হলো 3টি বিশালকার ময়াল। বৃহস্পতিবার বান্দোয়ানের লিকি, বড়াবাজারে বাদকিবি ও বোরোর কাশীপুর থেকে সাপগুলি উদ্ধার করেন বনকর্মীরা। বান্দোয়ানের লিকিতে একটি ছাগলকে পেঁচিয়ে ধরে ময়াল, মারা গিয়েছে ছাগলটি। এদিন বাগমুন্ডির বাড়েরিয়া, কালীমাটি এবং ক্ষীরাবেড়া গ্রাম থেকে উদ্ধার হয় 3টি গোকরো। পর্যবেক্ষণে রাখার পরে সাপগুলিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন দপ্তর। আজকের মতন খবর পড়া শেষ করলাম। নমস্কার। হ্যাঁ, 6 মিনিট ঠিক আছে, টাইমই আছে। আচ্ছা, এবারে কে করবে? লক্ষ্মী ম্যাডাম পড়বেন? হ্যাঁ, পড়ুন। আমি একটু চেষ্টা করি। ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 23শে আশ্বিন 1432, শুক্রবার 10ই অক্টোবর 2025। আমি লক্ষ্মী দে বিষ্ণুপুর প্রতিষ্ঠিত হোসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পরিবেশন করছি। একটু হোসলার খবর বলি। কালকের হোসলা ও শ্রদ্ধার যৌথ উদ্যোগে গত 9ই অক্টোবর বিষ্ণুপুর লাইব্রেরি হলে যে ভক্ত সম্মেলন আয়োজন করেছিল তা মহারাজদের উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হোসলার কর্ণধার শান্তনু ও সহকর্মীদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এইরকম ভক্তিপূর্ণ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এবারে আমি খবরে আসছি। বিশেষ খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাতে কাগজ না থাকলেই নাম বাদ নয়, নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে, কোলাঘাটে কমিশনের বৈঠকে নির্দেশ। উত্তরবঙ্গের পরিস্থিতি, উত্তরের 3 জেলায় রাজ্য সফরে ডেপুটি নির্বাচন কমিশনার। বিস্তারিত খবরে আসছি। পূর্ব পশ্চিম মেদিনীপুর হাতে নাতে কাগজ না থাকলেই নাম বাদ নয়, নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে, কোলাঘাটে কমিশনে বৈঠকের নির্দেশ। বৃহস্পতিবার কোলাঘাটে বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুরের বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রায় 5 শতাধিক বিএলও কে নিয়ে বৈঠক করেছে কমিশন। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং এই 3 জেলার জেলা শাসক। হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না, আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলে বুথ লেভেল আধিকারিক বিএলও। বিহারে যে পদ্ধতি মেনে ভোটের তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা SIR হয়েছে, বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছেন কমিশন। তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না, সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বৈঠকে কমিশন জানিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে বিবেচনা করা হবে। ওই তালিকা থেকে বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন। যাদের ওই তালিকার নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রমাণ্য নথিগুলি যে কোনো একটি জমা দিতে হবে। শুধু আধার কার্ডকে প্রাধান্য হিসাবে বিবেচনা করা হবে না, কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ বা লিঙ্ক থাকতে হবে। CIO জানিয়েছেন
কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তা নিশ্চিত করতে বুথ স্তর গিয়ে কাগজ করতে হবে বিএলওদের। উত্তরবঙ্গের পরিস্থিতি, উত্তরের 3 জেলায় ঝড় বৃষ্টি, রাজ্য সফরে ডেপুটি নির্বাচন কমিশনার। বৃষ্টি কমলেও এখনো উত্তরবঙ্গ জুড়ে দুর্ভোগের ক্ষতচিহ্ন, বিশেষত দার্জিলিং, কালিম্পং ছবি এখন উদ্বেগজনক। চলছে উদ্ধার কাজ, একই সঙ্গে ধসে যাওয়া বিভিন্ন রাস্তার মেরামতির কাজ চলছে। হচ্ছে ভাঙা সেতুর মেরামতি। পাহাড়ের সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তাগুলি মঙ্গলবার ও বন্ধ ছিল, ঘুর পথে যাতায়াত হচ্ছে। মঙ্গলবার দুধিয়ার পরিস্থিতির খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থাও করেন তিনি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখেন। মঙ্গলবার মমতা ও কিরেন দুজনেই রাত্রে ছিলেন উত্তরবঙ্গে। আজ তাদের ফেরার কথা। নজর থাকবে উত্তরবঙ্গে দুর্যোগ সংক্রান্ত যাবতীয় খবরে। আজ উত্তরবঙ্গে আট জেলাতেই হবে থেকে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই 3 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আসছি জেলার খবর। কত কাশির সিরাপ জেলায়, খোঁজে ড্রাগ কন্ট্রোল। বাঁকুড়া, 2 বছরের কম বয়সী শিশুদের কাশির সিরাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে কাশির সিরাপ বিক্রি করা না হয় তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এবার জেলার কোথায় কত পরিমাণ কাশির সিরাপ মজুদ রয়েছে তার তথ্য সংগ্রহে নামলো বাঁকুড়া জেলা ড্রাগ কন্ট্রোল দপ্তর। দপ্তর সূত্রে খবর, সোমবার দপ্তরের পরিদর্শকদের জেলার বিভিন্ন দোকানে মজুদ কাশি সিরাপের তথ্য সংগ্রহ করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু কাশি সিরাপের নমুনাও সংগ্রহ করে গুণমান পরীক্ষার জন্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তরের এক কর্তা বলেন, জেলা জুড়ে মজুদ কাশি সিরাপের তথ্য সংগ্রহ করা হচ্ছে পরিদর্শকদের মাধ্যমে। কিছু সিরাপের গুণমান পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। কর্মীদের সভাস্থল সরলেও নজর শহরে। পুরুলিয়া, রেল টেকা ও ডহর ছেঁকা কর্মসূচি ঠেকাতে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এবং সংগঠনের কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার পথে নেমেছে আদিবাসী কর্মী সমাজ। তবে পুলিশ প্রশাসনের আপত্তিতে প্রথমে তাদের সভার দিনক্ষণ পেছিয়েছিল, এবার পুলিশ প্রশাসনের আপত্তিতে তাদের সভাস্থলও বদলে গেল। সংগঠনের মূল মনতা অজিত মাহাতো জানিয়েছেন, পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে ট্যাক্সি স্ট্যান্ডের বদলে আজ তাদের সভা হবে শহরের বাইরে প্রস্তাবিত বাস স্ট্যান্ড এলাকায়। অজিত বলেন, জিএল চার্চ ময়দান ও গোশালা থেকে 2টি মিছিল করে কর্মী সমর্থকেরা সভাস্থলে যাবেন। এর জেরে শহরের যানজটের আশঙ্কা করছেন বাসিন্দাদের একাংশ। যদিও পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আশ্বাস, মিছিল হবে না। আদিবাসী কুমড়ি সমাজের কর্মসূচিতে যাওয়ার জন্য শহরের 2 এলাকায় সংগঠনের লোকজন জড়ো হবেন, সেখান থেকে তারা সভাস্থলে যাবেন। শহরের রাস্তা থেকে সভাস্থল পর্যন্ত রাস্তার গুরুত্বপূর্ণ এলাকায় প্রচুর পুলিশ আধিকারিক ও কর্মী থাকবেন। পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয় তা সুনিশ্চিত করা হচ্ছে। এবার আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হলো 32 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা হলো 23 ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা থাকবে। আজকের মতো আমি খবর এখানেই শেষ করছি। নমস্কার। 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ছোটি ভাই, নমস্কার, শুভ সন্ধ্যা।
আজ 10 অক্টোবর শুক্রবার খসড়া বার্তাতে সাপ্তাহিক খবর পড়ে শোনাচ্ছি আরামবাগ থেকে আমি শ্যামলী বসু। এবার ট্রেনের সংরক্ষিত টিকিটে বদল করা যাবে সফর তারিখ। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে সফরের তারিখ বদলের সুবিধা চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC। আগামী জানুয়ারিতে ওই সুবিধা চালু করার জন্য ওই সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই জন্য নতুন করে কোনো সার্ভিস চার্জ না দিয়ে ওই ব্যবস্থার সুবিধা যাত্রীরা পাবেন বলে সূত্রের খবর। চালু ব্যবস্থায় নিশ্চিত আসন রয়েছে এমন ট্রেনের কোথাও কোনো যাত্রী তার সফরের তারিখ বদল করতে চাইলে নির্দিষ্ট দিনে সংরক্ষিত টিকিট বাতিল করে নতুন করে তাকে টিকিট কাটতে হয়। তাতে টিকিট বাতিলের জন্য টাকা কাটা যায়। সফরের 2-1 দিন আগে টিকিট বাতিল করলে বেশি টাকা কাটা যায়। নতুন ব্যবস্থায় যাত্রীরা টিকিট বাতিল না করে পছন্দ মতো তারিখ বদল করতে পারবেন। তবে ওই সুবিধার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে বলে জানানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে কোনো যাত্রী সফরের তারিখ পরিবর্তন করে নতুনভাবে যে তারিখ নির্বাচন করবেন সেদিন সংরক্ষিত আসনে জায়গা পাওয়ার বিষয়টি নির্ভর করবে ওই ট্রেনে খালি আসন থাকার উপর। আসন খালি না থাকলে ওই যাত্রী সংরক্ষিত টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকবে না। পাশাপাশি টিকিটের তারিখ বদল করার পর কোনো কারণে নতুন আসনের জন্য ভাড়া বেশি লাগলে সেই অতিরিক্ত টাকা যাত্রীকে গুনতে হবে। আপাতত কদিন হালকা বজ্র বৃষ্টি হাওয়া অফিস। বৃষ্টি যেন পিছু ছাড়তেই চাইছে না। বুধবার এক দফা বৃষ্টি হয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবারও দুপুর থেকে আকাশ মেঘে ঢাকা ছিল। কয়েক দফায় হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবেই এই পরিস্থিতি। আগামী সপ্তাহের গোড়া পর্যন্ত কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাংশ আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের খবর, চলতি মাসের মাঝামাঝি থেকে পরিষ্কার আকাশ, শুকনো আবহাওয়া মিলতে পারে। প্রশ্ন উঠেছে তবে কি আগামী সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা? পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় সম্পর্কে এদিন কিছু নিশ্চিত বলেননি আবহাওয়া দপ্তর। তবে মৌসুম ভবন জানিয়েছে কিছুদিন থমকে থাকার পর বর্ষার বিদায় পর্ব ফের গতি পেয়েছে। আজ শুক্রবারের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে বর্ষা। তার পরের ধাপে পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় নিতে পারে বলেও মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে। সেই গরম জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝরাচ্ছে। কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘ থেকে বাজ পড়ার আশঙ্কাও আছে। সে ব্যাপারেও সতর্ক করেছে হাওয়া অফিস। তবে জোরালো বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়নি। কালী পুজোয় দূষণের শঙ্কা বহাল, প্রচুর বাজি উদ্ধার হুগলিতে। সামনে কালী পুজো ও ছট পুজো, উৎসবের আবহে বাড়ছে বাজির দৌরাত্ম্যের আশঙ্কা। বাজির শব্দের তাণ্ডব ও বায়ু দূষণ রোধে সচেতনতা ছড়াতে এবং প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে রাস্তায় নেমেছে নাগরিক সংগঠন। পুলিশের দাবি, নিষিদ্ধ বাজি রুখতে অভিযান চলছে। গত 3 দিনে গ্রামীণ হুগলিতে প্রায় 2.5 কুইন্টাল নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকেরা জানান, বৃহস্পতিবার বিকেলে খানাকুলের নতিপুরের বড় খানতলায় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1400 কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী বলেন, নিষিদ্ধ বাজি বন্ধে নিয়মিত অভিযান চলবে, নজরদারি আরও বাড়ানো হবে। খেলার খবর, 15 অক্টোবর যাত্রা রোহিতদের। ভারতের জার্সিতে আবারও দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়া সফরের একদিনের দলে রয়েছেন তারা। 15 অক্টোবর অস্ট্রেলিয়া রওনা দিচ্ছেন রোহিত, বিরাটরা। দুভাগে মিচেল স্টার্কদের দেশে উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। সকালের বিমানে কয়েকজন যাবেন, বাকিরা যাবেন একই দিনে বিকেলের বিমানে। দিল্লি থেকে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 14 অক্টোবরে দিল্লি পৌঁছে যাবে রোহিত ও বিরাট। 15 অক্টোবর ভারতীয় দল উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। ভারতীয় দল প্রথমে যাবে পার্থ। 19 অক্টোবর সেখানে প্রথম একদিনের ম্যাচ। পরের 2টি ম্যাচ অ্যাডিলেড ও সিডনিতে। বিরাট, রোহিতরা সকালের বিমানে উড়ে যাবেন অস্ট্রেলিয়া। ভারতের টেস্ট দলে যারা রয়েছেন তারা যেতে পারেন বিকেলের বিমানে, কারণ
10 থেকে 14 অক্টোবর পর্যন্ত টেস্ট রয়েছে। খবর এখানেই শেষ করলাম। 5 মিনিট একদম সময়। ঠিক আছে। খুব সুন্দর টাইম নিয়ে নিয়েছি। কৃষ্ণা বরাট ম্যাডাম পড়বেন তো? চেষ্টা করছি, প্রস্তুতিতে নেই। আমি কয়েকটি টুকরো খবর পড়াবো, শোনাবো। আচ্ছা, আজ শুক্রবার 10ই অক্টোবর। আমি বিষ্ণুপুর খোসলা বার্তা অফিস থেকে আমার কয়েকটি টুকরো খবর শোনাচ্ছি। জাপানের ক্যাট আইল্যান্ড। আমাদের এই পৃথিবী সত্যই এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গায় সঙ্গে পরিচয় হচ্ছে আমাদের। 1 নম্বর হচ্ছে, কথাই বলে বন্যরা বনে সুন্দর, কিন্তু এমনও জায়গা এই পৃথিবীতে রয়েছে যেখানে মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের দিব্যি সুন্দর সহাবস্থান দেখতে পাবো। সে বড়ই অদ্ভুত এক দ্বীপ। সেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি। সত্যি বলছি, এমন জায়গাও আমাদের পৃথিবীতে রয়েছে বৈকি। জাপানের পূর্ব উপকূলের কাছে আরজিসিয়া সীমান দ্বীপ। এই দ্বীপটি রেশম সুতা উৎপাদনের জন্য বিখ্যাত, আর সেই সুবাদেই নাকি এখানে প্রথম বিড়াল পালন শুরু হয়। ক্রমশ সেই পশুপালন যে এমন বিশালাকার ধারণ করবে তা হয়তো দ্বীপের বাসিন্দারা বুঝতে পারেনি, কিন্তু আদতে তাই হলো। মানুষের সংখ্যা ছাপিয়ে বহুলাংশে বেড়ে গেল ক্যাট পপুলেশন। এখন পরিসংখ্যান যেমনটা দাঁড়িয়েছে তাতে আজিমিসীমা দ্বীপে মানুষের জনসংখ্যা 25%, আর বাকি 75% বিড়াল। আজব কাণ্ড বটে, শুনেই তাজ্জব হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু এই দ্বীপে বিড়াল পালন শুরু এলো কেন? রেশম সুতো বোনার কারবারের জন্য বিখ্যাত এই দ্বীপ। এই গুটি পোকার চাষ হয় এখানে। গুটি পোকার খেতে ইঁদুর আসে, আর সেই ইঁদুর তাড়ানোর জন্যই প্রথম বিড়াল পুষতে শুরু করে এই দ্বীপের লোকজন। সেই থেকেই বিড়াল প্রতি আদতেই লালিত হতে থাকে এখানে, কিন্তু ক্রমশ বংশবৃদ্ধি করে যে তারা মানুষকেও ছাড়িয়ে যাবে তা বুঝি তখনও দ্বীপবাসীরা বুঝে ওঠেনি। মাটিতে বসে পরীক্ষা, কি ফি দিতে পারেনি অভিভাবক, সেই কারণে মাটিতে বসে পরীক্ষা দিতে হলো 10ম শ্রেণীর এক ছাত্রকে। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি জেলার ঘটনা। জানা গিয়েছে প্রথমে সেপ্টেম্বরের 1300 টাকা ফি বাকি ছিল ফাহাদ খান নামের ওই ছাত্রের। তাই পরীক্ষা তাকে মাটিতে বসানো হয় বলে অভিযোগ। রাতে বাড়িতে গিয়ে সে জিজ্ঞাসা করে, তুমি কবে ফি দেবে বাবা? পরদিন স্কুলে গিয়ে ছেলেকে মাটিতে বসে থাকতে দেখে বাবা ফায়েদ খান তড়িঘড়ি তিনি থানায় দ্বারস্থ হন। পুলিশের তরফে প্রথম শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বরাত জোরে রক্ষা, রানওয়ে থেকে ছিটকে ঝোপে পড়ল একটি প্রাইভেট জেট। উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার বৃহস্পতিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। যদিও বরাত জোরে রক্ষা পেলেন সব যাত্রী, অক্ষত রয়েছেন 2 পাইলটও। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে 10:30 নাগাদ ওড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। পড়ে যায় ঝোপে। বিমানটিতে নির্মাণ একটি বিয়ার কারখানার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি এই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বলেই খবর। কিভাবে ওই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ফোন কিনতে ভিড়।
নয়া আইফোন 17 কিনতে মুম্বাইয়ের বান্দা কুর্লা কমপ্লেক্সে ধুন্ধুমার। কলকাতার পুজোয় নামি মণ্ডপে ঠাকুর দেখার জন্য যে লাইন পড়ে, মুম্বাইয়ের এই ফোন কেনার লাইন তার থেকে কোনো অংশে কম নয়। আর সেই ভিড়েই চলল লড়াই, কে আগে দোকানে ঢুকবেন। ভিড় সামাল দিতে নিরাপত্তা রক্ষীদেরও লাঠি উঁচিয়ে আসরে নামতে হয়। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। হুড়োহুড়ি দেখে অনেকেরই কটাক্ষ, আইফোন কিনতে এত লাইন, মনে হচ্ছে রাতারাতি সকলে লটারি জিতেছেন। মহাকাশের অভিজ্ঞতা, ফোলা মুখ, পিঠে অসম্ভব ব্যথা আর কম হার্টবিট। মহাকাশে থাকার সময় এমনই অবস্থা ছিল মহাকাশচারী শুভ্রাংশুর শুক্লার। তিনি বলেন, অনেকেই হয়তো ভাবেন যে মহাকাশ অভিযান খুবই রোমাঞ্চকর। এটা সত্যি, তবে একবার মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করার পর আপনার শারীরিক অবস্থা এমন হয়ে উঠবে যে আপনি তা কোনোদিনও ভাবেননি। মনে হয় শরীরে সব রক্ত যেন মাথায় গিয়ে জমাট বাঁধছে, মেরুদণ্ড শক্ত হয়ে পিঠে ব্যথা শুরু হয়ে যায়। এমনকি ক্ষুধাবোধও ছিল না, সবটাই মাধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে। তার অভিমত, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মহাকাশে দিন কাটানো। আমার সর্বশেষ খবর, উত্তরে বিপর্যয়, মুকুটমণিপুর শুশুনিয়াকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে বাঁকুড়ার পর্যটন শিল্প। কথাই বলে কারো সর্বনাশ, কারো বোসপাস। উত্তরবঙ্গে বিপর্যয়ের ফলে পর্যটকরা সেখানে যেতে ভয় পাচ্ছেন। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পর্যটকরা ফের জঙ্গলমুখী হচ্ছেন। পুরুলিয়ার অযোধ্যা, জয়চণ্ডীর পর বাঁকুড়ার শুশুনিয়া, বিহারীনাথ পাহাড়েও পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাঁকুড়ার আমাজন বলে পরিচিত সুতানের জঙ্গলেও অনেকেই ভিড় জমাচ্ছেন। জঙ্গলমহলে ঘুরতে এসে ভ্রমণ পিপাসুরা মুকুটমণিপুরের নৈসর্গিক দৃশ্যের হাতছানি এড়াতে পারছেন না, সেখানেও তারা ঢু মারছেন। এই পরিস্থিতিতে হোটেল ব্যবসায়ীরা আশার বুক বাঁধছেন। পুজোর সময় সেভাবে ভিড় না হওয়ায় হোটেলের ব্যবসা মার খেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে বলে তারা মনে করে। আমার খবর এখানেই শেষ হলো। নমস্কার। 8 মিনিট। হ্যাঁ, 8 মিনিট। 8 মিনিট অনেকটাই বেশি হয়ে গেছে। একদম রেডি থাকেনি তো, যা আজকে কম লোক আছে তাই ঠিক আছে, সবারই প্রায় বেশি হয়েছে। আচ্ছা, হ্যাঁ তা অবশ্য বটে। ঠিক আছে, তাহলে আর তো কেউ নেই। না স্যার, আর তো নেই। হ্যাঁ, তাহলে রাখি নাকি? হ্যাঁ, আজকে এখানে শেষ হোক তাহলে। শান্তনু।